রাজধানীর ৯৯% শপিং মল ও মার্কেট ভবনেই নেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। জীবনের ঝুঁকি নিয়ে বেচাকেনা করছেন লাখ লাখ ক্রেতা ও ব্যবসায়ী। যারা প্ল্যান তৈরি করছে তারা দেখেন কোন জায়গায় কিভাবে কি করছে, তারা তো কোথাও কোনো স্পেস রাখে নাই। একটা গেটে খোলা থাকে যে আপনাদের আগুন লাগলে আমরা পুরো ঝুঁকির মধ্যে থাকুন লাগে। এক সাইড করুক বহুতল ভবন, আমাদের ওইখানে বসায় দিয়ে ব্যবসা পরিচালনা করার সুযোগ দেখ, তারপর আমাদের এইখানে ট্রান্সফার করুক বহুতল ভবন কইরা। বারবার সতর্ক করেও মেলেনি সুফল, ব্যর্থ সিটি কর্পোরেশনের উদ্যোগ। আইন অনুযায়ী একটা কঠোর ব্যবস্থা ছাড়া আমাদের কোনো বিকল্প থাকবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি মৌসুমী মো এবং আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অটিজম আক্রান্তরা সমাজের বোঝা নয় বললেন প্রধানমন্ত্রী। সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান। প্রতিটি বিভাগে পরিচর্যা কেন্দ্র করার ঘোষণা। বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো, চিকিৎসা সেবায় তিনি সন্তুষ্ট, জানালো বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ। সঠিক চিকিৎসা দেয়া হয়নি, আবারও দাবি ফখরুলের। বিদেশি কোনো চ্যানেল বন্ধ করা হয়নি, নিশ্চিত করলেন তথ্যমন্ত্রী। দেশি বিজ্ঞাপন প্রচারে পরিবেশক সংস্থাকে নোটিশের পর অনেক জায়গায় দেখা যাচ্ছে না জি নেটওয়ার্ক। রাজধানীর ফার্ম গেটে আবাসিক হোটেলের কক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুণীর লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য ৩ জন আটক। এবং চালুর অপেক্ষায় সিটি ইকোনমিক জোন আজ ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ ৫,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা। বাণিজ্যিক কিংবা আবাসিক ভবন, রাজধানীর সদরঘাট এলাকার এক একটি স্থাপনা যেন মরণ ফাঁদ। ফায়ার সার্ভিসের তথ্য বলছে পুরান ঢাকার ১৭৩টি বহুতল ভবনই অগ্নি ঝুঁকিতে, যার মধ্যে ৬৭টি মারাত্মক ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ১৫টি ভবনে নোটিশ টাঙিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। সদরঘাট এলাকায় ইস্ট বেঙ্গল সুপারমার্কেট আগে ২ দফা অগ্নিঝুঁকির সতর্কতা নোটিশ দিয়ে এবার তৃতীয় দফায়ও একই হাল। বাণিজ্যিক ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থার ২৫টি শর্তের মধ্যে মানা হয়েছে মাত্র ৪টি, তাও আবার বলা হচ্ছে প্রশস্ত সিঁড়ির কথা, যা কিনা বেদখল। সদা ব্যস্ত এই ভবনটির চারিদিকে অরক্ষিত ইলেকট্রিক তার। দুর্ঘটনাবশত আগুন লেগে গেলে আরও ভয়াবহ রূপ নিতে পারে আশেপাশের পরিবেশের কারণে, তাই তো সতর্কতার নোটিশ। যারা প্ল্যান তৈরি করছে তারা দেখেন কোন জায়গায় কিভাবে কি করছে, তারা তো কোথাও কোনো স্পেস রাখে নাই। একটা গেটে খোলা থাকে যে আপনাদের আগুন লাগলে আমরা পুরো ঝুঁকির মধ্যে থাকুন লাগে। মালিক পক্ষের সেই পুরনো কথা, এবার ঠিক হবে সব। আগুন লাগলে আমরা ঝুঁকির মধ্যে আছি, ইনশাল্লাহ আল্লাহ জানে আমাদের ক্ষমা করে, আমরা তাড়াতাড়ি এটা সমাধান করে দেব। ফায়ার সার্ভিস বলছে সদরঘাট এলাকায় ১০৬টি মার্কেটই ঝুঁকিপূর্ণ, এর মধ্যে ৫৩টি অতি ঝুঁকিপূর্ণ আর ৬৭টি বহুতল আবাসিক ভবন রয়েছে এই তালিকায়। প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম আপনারা ইমপ্লিমেন্ট করেন, ইমপ্লিমেন্ট করার পরে আমাদেরকে অবহিত করেন, রিভিজিট করার পরে যদি আমরা সন্তুষ্ট হই তাহলে আমরা এই ব্যানারটা উঠিয়ে ফেলবো। প্রথম দিনে ১৫টি ভবনে টাঙিয়ে দেওয়া হয় অগ্নিঝুঁকির নোটিশ। অরক্ষিত এসব বৈদ্যুতিক কেবলই বলে দিচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে যে কোনো সময় অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে এই ভবনটিতে। ১৪ তলা এই ভবনটিতে একমাত্র বহিরাগমন যে সিঁড়িটি রয়েছে সেটিও অধিকাংশ সময় বন্ধ থাকে নানা মালামাল রাখার কারণে, আর অগ্নি নির্বাপক ব্যবস্থার এই হাল। সবকিছু মিলিয়ে এই মার্কেটে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে, মালিকপক্ষ কেবলমাত্র কর্তৃপক্ষ কিংবা ফায়ার সার্ভিসকে দায় দিয়ে কি তাদের দায় এড়াতে পারবে? রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ২ বছর আগে এক পরিসংখ্যানে রাজধানীর ৯৯% শপিং মল ও মার্কেট ভবন ঝুঁকিপূর্ণ বলে জানায় ফায়ার সার্ভিস। নিজের অজান্তেই জীবনের ঝুঁকি নিয়ে এমন ভবনে লাখ লাখ ক্রেতা ও ব্যবসায়ী করছেন বেচাকেনা। ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে বারবার সতর্ক করেও মিলছে না কোনো ফল। সাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মামুন। ২০১৭ সালে পরিসংখ্যানেই ছিল রাজধানীর ৪৮% শপিং মল এবং মার্কেট অতি ঝুঁকিপূর্ণ, বাকি ৫১% ঝুঁকিপূর্ণ, সন্তোষজনক মাত্র ৫টি।
এসব ভবনে অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার ইতিহাসও রয়েছে, তারপরেও কোনো উদ্যোগ এ অবস্থার পরিবর্তন করতে পারেনি। অগ্নি নির্বাপনের সরঞ্জাম ও মহড়ার অভাব প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়াচ্ছে। যখন এত কিছু বলার পরেও কাজ হচ্ছে না, এখন আমরা জনসাধারণের ইয়ের জন্য মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি এই মার্কেট হলো অগ্নি নিরাপত্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এখন একটা ইন্ডিভিজুয়াল সচেতন লোক, হি শুড থিঙ্ক whether he should go inside the market or not. দোকান মালিকরা পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া জায়গা ছাড়তে রাজি নন। হাই রেজ বিল্ডিং হবে, বাট আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা হলো আমাদের বসার জন্য একটু জায়গা দেব। এই 40 কোটি টাকা আপনার টেন্ডার করে নিচে ফাইলিং করে চলে যাবেন, পরবর্তী উপরে কিভাবে আপনার কাজটা করবেন। একসঙ্গে যদি দুইটাই আপনি কল করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কস্টিংটা কি হচ্ছে, আমরা জানতে পারবো, আলোচনা করতে পারবো। এক সাইড করুক বহুতল ভবন, আমাদের ওইখানে বসায় দিয়ে ব্যবসা পরিচালনা করার সুযোগ দেয়, তারপর আমাদের এইখানে ট্রান্সফার করুক বহুতল ভবন কইরা। এদিকে 2 সিটির মেয়র জানান, দোকান মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিরাপদ বহুতল ভবন নির্মাণের চেষ্টা চালানো হয়েছে। হয়তোবা আমাদেরকে সেখানে এনফোর্সমেন্টে যেতে হবে, সেখানে হয়তো আমাদেরকে আপনার আইন অনুযায়ী একটা কঠোর ব্যবস্থা ছাড়া আমাদের কোনো বিকল্প থাকবে না জানমাল রক্ষা করবার জন্য। রাজধানী মার্কেট বা শপিং মলগুলোতে শুধুমাত্র ব্যবসায়ী নয়, এখানে যারা আসছেন সেই লাখ লাখ সাধারণ মানুষের জীবন কিন্তু রয়েছে ঝুঁকিতে। এখানে যারা আছেন তাদের মধ্যে আগুনের মহড়া এবং ঝুঁকিপূর্ণ যে পরিবেশ, তার থেকে উত্তরণের জন্য প্রয়োজন সবার একটি সমন্বিত উদ্যোগ। শান্তিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরো থাকছে। কালবৈশাখী ঝড়ে জয়পুরহাটে শিশুসহ অন্তত 40 জন আহত। সুনামগঞ্জ ও দিনাজপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। আগামী বাজেটে সব প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় উল্লেখ করে তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অটিজম দিবসের অনুষ্ঠানে শুরুতেই বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতিবন্ধী 8 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেন সরকার প্রধান। প্রতিবন্ধীদের সুরক্ষার জন্য প্রধান অতিথির বক্তব্যে অটিস্টিকদের কল্যাণে সরকারের নেওয়া কর্মসূচির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে দেশের সব প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনার ঘোষণা দেন তিনি। এদেরকে আমরা কিন্তু যে ভাতাটা দিচ্ছি, আমরা আগামীতে এই বাজেটে আগামী যে বাজেট দেব সেখানে যতগুলো আমরা এরকম প্রতিবন্ধী পাবো সকলের জন্য এই ভাতার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দেব। সরকার প্রধান বলেন, অটিজমে আক্রান্তরা সমাজের বোঝা নয়, উপযোগী পরিবেশ আর যত্নে তাদেরও জীবন হতে পারে অর্থবহ। এই যে পানিটা, এটা কারা তৈরি করে আপনারা জানেন? এটা কিন্তু প্রতিবন্ধীরা করে। দুর্ভাগ্য হলো যে আমার অফিসে বলে বলে এই পানি ব্যবহারটা নিশ্চিত করা যাচ্ছে না, কিন্তু অন্য ব্র্যান্ডের পানি যথেষ্ট নিয়ে আসে। কিন্তু এটা যেহেতু আমাদের প্রতিবন্ধীরা করে, এর বোতলগুলির উন্নত মানের করা, ছোট ছোট বোতল করা, সেগুলো আমরা করে দিয়েছি। কিন্তু এটাকে বাজারজাত করার ক্ষেত্রে অতটা কিন্তু কারো আন্তরিকতার একটু অভাব দেখি। তারপর অফিসে সবাই আছে, আমি আশা করি আজকের দিনের পরে সবাই এই পানি নেবে। প্রতিবন্ধীদের উন্নয়নে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। এই পরিচর্যা কেন্দ্রগুলি পর্যায়ক্রমিকভাবে সব জেলায় করতে চাচ্ছি। সেখানে আমরা এটি চাইব যে এই ট্রাস্ট ফান্ডে বিত্তবানরা যেন কিছু অনুদান দেয়, যাতে করে আমরা এদের জন্য অন্তত তাদের জীবন যাত্রাটা যেন সুন্দর হয় সেই ব্যবস্থা আমরা করতে পারি। বেগম জিয়ার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক। চিকিৎসা দেওয়ার পর বিএনপি নেত্রী আগের চেয়ে ভালো আছেন বলেও জানান তিনি। বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার পর গতকাল সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরে হাসপাতাল কর্তৃপক্ষ। কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করার পর সোমবার দুপুরেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু করে মেডিকেল বোর্ড। মঙ্গলবার দুপুরে আবারও স্বাস্থ্য পরীক্ষার জন্য কেবিনে যান চিকিৎসকরা। পরে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক। তিনি জানান, সোমবারের চেয়ে ভালো আছেন বিএনপি চেয়ারপারসন। আমাদের বোর্ডের প্রেসিডেন্ট দেখেছেন, আর উনি গতকালকে যে মেডিসিন দেওয়া হয়েছিল উনি খাচ্ছেন। উনি আজকে কালকের চেয়ে গতকালকে চেয়ে আজকে ওনার অবস্থা ভালো। কোনো কিছু করা নতুন দেওয়া হয় না, শুধু ব্লাড সুগার করা হচ্ছে। আর এটা তো প্রতিদিন উনি নিজেই করেন,
দেখেন ওনার স্ট্যাটাস। বেসরকারি বিশেষায়িত হাসপাতালে বেগম জিয়াকে চিকিৎসা দেওয়ার যে দাবি জানিয়েছে বিএনপি, সে বিষয়ে সাংবাদিকরা বিএসএমএমইউ পরিচালকের মতামত জানতে চাইলে তিনি বলেন, চিকিৎসায় সন্তুষ্ট বেগম জিয়া। আমার মনে হয় উনি স্যাটিসফাই, উনি ওনার চিকিৎসা স্যাটিসফাই। গতকালকে উনি কথা বলেছেন হাসি খুশি। আজকেও আমাদের প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড গিয়েছেন, উনিও বলেছেন যে উনি আজকেও খুব হাসি খুশি সাবলীলভাবে কথা বলেছেন। আগে কি হয়েছে সেটা আসলে আমরা সেটা না গিয়ে এবার ভালো হচ্ছে আর কি। বিএনপি চেয়ারপারসনকে সুস্থ করে তুলতে সব ধরনের সেবা দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন হাসপাতাল পরিচালক। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ জানিয়ে কারাগারে তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি বলে আবারও অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন তিনি। এতে বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্যের পাশাপাশি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বেগম জিয়ার মুক্তির দাবিতে আগামী 7 এপ্রিল সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেয় দলটি। আমরা সবসময় চেয়েছি যে তাকে তার ইচ্ছা মতো একটা স্পেশালাইজড হসপিটাল, একটা বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হোক। সরকার আমাদের সে কথায় কর্ণপাত করেনি, না করে তাকে আবার সেই পিজি হাসপাতালে নিয়ে এসেছে এবং এটা প্রমাণিত হয়ে গেছে যে তিনি অত্যন্ত অসুস্থ। তার যে রক্ত পরীক্ষা করা হয়েছে সেই রক্ত পরীক্ষা দেখা গেছে যে প্রতিটি পরীক্ষাই তার শরীরের জন্য হুমকি স্বরূপ। বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি। গতকাল বিকেলে রাজধানী মোহাম্মদপুরে এক জনসভায় বক্তব্য রাখেন তিনি। বেগম খালেদা চিকিৎসা নিতে এসেছেন মোহাম্মদ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং উনি খুব সন্তুষ্ট চিত্তে উনি হাসি খুশিভাবে এটা তার চিকিৎসা গ্রহণ করেছেন। অথচ তার নেতারা এইদিকে সন্তুষ্ট না। বেগম খালেদা জিয়া সুস্থ নির্দোষ প্রমাণ হয়ে ঘরে ফিরে আসুক, এটা মনে হয় বিএনপির এই শীর্ষ পর্যায়ের নেতারাই সেটা চায় না। তারা চায় বেগম খালেদাকে কারাগারে রেখে অসুস্থতার কথা বলে রাজনৈতিক ইস্যু তৈরি করে তারা রাজনীতির মাঠে টিকে থাকতে চায়। জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই জানিয়ে দলের সিনিয়র কো চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ বলেছেন, চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ আছে। গতকাল জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সদ্য দলের কো চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতার পদ হারানো জিএম কাদেরও উপস্থিত ছিলেন। 22 মার্চ জাতীয় পার্টির কো চেয়ারম্যানের পদ হারান জিএম কাদের। তার পরদিন বিরোধী দলীয় উপনেতার পদ থেকেও অব্যাহতি দেওয়া হয় তাকে। সাংগঠনিক এসব পদ হারানোর 10 দিন পর প্রথমবারের মতো মঙ্গলবার জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে যোগ দেন জিএম কাদের। এই সময় মঞ্চে দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদের পাশের চেয়ারেই বসেন তিনি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখলেও নীতি নির্ধারণী বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। পরে অনুষ্ঠানে দেয়া বক্তব্যে রওশন এরশাদ বলেন, বাইরে দলের ভাঙন নিয়ে নানা আলোচনা হলেও দলের মধ্যে এর কোনো অস্তিত্ব নেই। তিনি জানান, এরশাদের নেতৃত্বে সবাই একসঙ্গে দলের জন্য কাজ করছেন। পার্টির ভিতরে অনেক কথা হচ্ছে, অনেকে মনে করে পার্টির মধ্যে আমাদের বিভক্তি আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে। আসলে পার্টির ভিতরে দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো বিভক্তি নাই, আমরা সবাই মিলে একই আছি। আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান যে নির্দেশ দেবে সে নির্দেশে আমরা মেনে নিব। সেই কারণে আমাদের পার্টির মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। অনেক পত্র পত্রিকায় অনেক ধরনের কথা আসতেছে, আমার মনে হয় এগুলো ঠিক না। আমরা সবাই এক আছি। পরে জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যালি বের করেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। ডাকসু ভিপি নূরের উপর হামলার বিচার ও হল থেকে বহিরাগতদের বিতাড়নের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। গতরাত 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রাব্বানী আন্দোলনকারীদের লিখিত অভিযোগ দেওয়ার আহ্বান জানিয়ে জড়িতদের বিচারের আশ্বাস দেন। একই সঙ্গে তাদের হলে ফিরে যাওয়ার আহ্বান জানান। তবে আন্দোলনকারীরা দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এর কিছুক্ষণ পর ভিপি নূর শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাকে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই সন্ত্রাসীরা এতটাই বিপর্যয় হয়েছে, আজকে প্রশাসনকে তোয়াক্কা করে না, আর প্রশাসনও এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না যদি চেয়ারটা ধরে তাদের টান দেয়। এই কারণে সেজন্য আমরা বলেছি যে আমাদের ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান নেব। আমরা বিষয়টি অবহিত হয়েছি, ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মধ্যরাতে এখানে কষ্ট করে অবস্থান না করে আমরা যার যার অভিযোগগুলো নিয়ে আমরা বসে যাব, আলোচনা এবং দ্বিপাক্ষিক অভিযোগ শুনে আমরা যাদেরকে অপরাধী চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করার যে শুধু সময় এবং তাদের যে অভিযোগ এই অনুরোধ রেখেছি। রাজধানীর ফার্মগেটের সম্রাট হোটেলের একটি কক্ষ থেকে তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে তাদের লাশ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের 3 জন স্টাফকে আটক করেছে পুলিশ। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে রাজধানীর ফার্মগেটের সম্রাট হোটেলের 808 নম্বর কক্ষটি ভাড়া নেয় সজল ও জেরিন। তবে দুপুর থেকে বিকাল পর্যন্ত দীর্ঘ সময় কক্ষের দরজা বন্ধ থাকলে সন্দেহ তৈরি হয় হোটেল কর্তৃপক্ষের। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে কক্ষটিতে প্রবেশ করে। এ সময় জেরিন ও সজলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনও জানতে পারেনি পুলিশ। 808 নম্বর রুমে তরুণীর লাশ উদ্ধার করি, আমরা দরজা ভেঙে উদ্ধার করি। প্রাথমিকভাবে ওদের পরিচয় পাই, ওরা তেজগাঁ কলেজের স্টুডেন্ট একজন, ওর নাম আমিনুল, আর একটা মেয়ে যে তরুণী, ওর লাশ উদ্ধার করে ওর পরিচয় আমরা পাই। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে হয়তো মৃত্যুর সঠিক কারণ জানা যায়। জেরিন ও সজলের মৃত্যুতে হতবাক সজলের পরিবারের সদস্যরা। এফআইআর হওয়ার পর মাঝখানে ব্রেকআপ ছিল, ব্রেকআপ হওয়ার পরে আবার এফআইআরটা হয়। এখন আমি আরেকটা জিনিস শুনতে পারছি, মেয়ের বয়ফ্রেন্ড আছে, দুজনে একসাথে মৃত্যু, এটা স্বাভাবিকভাবে আমার মনে হচ্ছে না। লাস্ট কয়েকবার দেখা হয়েছিল, ধানমন্ডিতে থাকে, আমি ধানমন্ডিতে গেলে হয়তো আমি ওকে ফোন করতাম যে তুই কই আস, দেখা করি, এতটুকুই। আর আমি মিরপুরেই থাকি, এই কারণে এফআইআর বা এইসব আমার কাজই না, ছোট ভাই, সো এফআইআরের ব্যাপারে আমি কিছু জানি না। তবে মেয়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন জেরিনের বাবা। অন্যান্য অনেক মেয়ের থেকেও ভালো এই ঘটনাটা পরিকল্পিতভাবে ঘটাইছে। এটা হয়তো আমাদের কোনো পুরান শত্রু থাকতে পারে, অথবা অন্য কোনো ঘটনা, আমি মনে করতেছি অন্য কোনো ঘটনার সাথেও হইতে পারে। আমিনুল ইসলাম সজল তেজগাঁও কলেজের এবং মরিয়ম আক্তার জেরিন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। এদের মধ্যে মিলন নামে একজন এই বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। স্বজনরা জানান, সোমবার রাতে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে কয়েকজন ব্যবসায়ী ভারত থেকে গরু আনতে যায়। এ সময় শোভাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের উপর গুলি চালায়। এতে ঘটনাস্থলে মিলন নামে একজনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ হন সোনারুল নামে আরো একজন। পরে তাকে উদ্ধার করে ঠুটাপাড়া এলাকায় নেওয়া হলে মারা যায় সে। এই ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছে বলে দাবি এলাকাবাসীর। শিবগঞ্জ থানার ওসি তদন্ত হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। নিহত মিলন এবছর চরতারাপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় দেশের 6ষ্ঠ বেসরকারি সিটি ইকোনমিক জোন। আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিটি গ্রুপ বলছে, সিটি ইকোনমিক জোনে দেশি বিদেশি মিলে বিনিয়োগ হবে 5,000 কোটি টাকা। দেশের বিনিয়োগ বাড়াতে সিটি অর্থনৈতিক অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। শামসুল হক প্রিন্সের তোলা ছবিতে আরো জানাচ্ছেন শুভ খান। ঢাকা সিলেট মহাসড়ক থেকে মাত্র 2 কিলোমিটার ভিতরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের সিটি ইকোনমিক জোন। প্রায় 78 একর জায়গার ওপর বাস্তবায়নাধীন সিটি ইকোনমিক জোন স্থাপনে চূড়ান্ত লাইসেন্স দেয়া হয় 2018 সালের 23 জানুয়ারি। 1 বছরের মাথায় উৎপাদনে যাওয়ার অপেক্ষায় সর্বাধুনিক প্রযুক্তির সিড ক্র্যাশিং ইউনিট। এখানে দৈনিক 5,000 টন সয়াবিন বীজ থেকে উৎপাদন হবে 1,000 টন অপরিশোধিত তেল ও 4,000 টন সয়াবিন। বর্তমানে এই ইকোনমিক জোনে 3,000 টন অপরিশোধিত ভোজ্য তেল পরিশোধন করার লক্ষ্যে কারখানা স্থাপন করেছে সিটি এডিবল অয়েল লিমিটেড। পরীক্ষামূলকভাবে এই কারখানায় শুরু হয়েছে তেল পরিশোধন।
ইকোনমিক জোনের ভেতরেই খাদ্য, পানীয় ও কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানাও গড়ে উঠছে। সিটি গ্রুপ বলছে ইতোমধ্যে বিনিয়োগ হয়েছে ২৫০০ কোটি টাকা। সমৃদ্ধ শিল্প, সমৃদ্ধ বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শিল্প বিপ্লবের যে ঘোষণা দিয়েছেন ইকোনমি জোন, তারই সফল বাস্তবায়ন। ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছি। আগামী ২ বছরে আরও ২৫০০ কোটি টাকা বিনিয়োগ হবে। দেশের সর্ববৃহৎ অটো রাইস মিল স্থাপন করা হয়েছে সিটি ইকোনমিক জোনে। প্রতিদিন চিনিগুড়া সহ অন্যান্য চাল উৎপাদন হবে প্রায় ১৭০০ টন। ২০০ টন মসুর ডালও প্রক্রিয়াজাত হবে এই কারখানায়। সিটি ইকোনমিক জোনের সফলতা নিয়ে আশাবাদী বেজার চেয়ারম্যান। সিটি গ্রুপ তাদের প্রথম যে ইকোনমিক জোন সেটাতে শিল্প স্থাপনে পুরোপুরি সফল হয়েছে। ইকোনমিক জোন স্থাপন প্রক্রিয়াটা বিনিয়োগকে খুব বেশি উৎসাহিত করে, বিশেষ করে যারা ভালো উদ্যোক্তা তাদের জন্য এটা বিশাল একটা অপরচুনিটি। বর্তমানে সিটি ইকোনমিক জোনে নারী পুরুষ মিলে প্রায় ৮০০০ মানুষ কাজের সুযোগ পাচ্ছেন। কর্তৃপক্ষ আশা করছে আগামী ২ বছরের মধ্যে চালু হবে এই ইকোনমিক জোন। তখন সব মিলিয়ে ১৫ থেকে ২০,০০০ মানুষ কাজের সুযোগ পাবেন। নারায়ণগঞ্জের সিটি ইকোনমিক জোন থেকে শুভ খান, সময় সংবাদ। চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিনের বিরুদ্ধে গৃহায়ন ও গণপূর্ত বিভাগের এক প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল থেকে কর্মবিরতি পালন করছেন গৃহায়ন ও গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা। তারা জানান সোমবার সন্ধ্যায় নগরীর পোর্ট কানেক্টিং রোড সম্প্রসারণ ও অবৈধ দখলদারদের উচ্ছেদে সিটি মেয়রের সঙ্গে কথা বলতে যান গণপূর্ত বিভাগের ৬ প্রকৌশলী। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশের গায়ে হাত তোলেন মেয়র নাসির। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। দেখান আপনি কোথায় সিটি কর্পোরেশন অবৈধ দখলদার আছে। তখন আমি বললাম স্যার আসলে যদি বেয়াদবি না নেন স্যার, ফুটপাতেই তো স্যার দেখা যায় যে প্রচুর অবৈধ দোকান বসে থাকে। এই তখন তিনি চিৎকার মেরে উঠলেন এবং আমাকে গালি গালাজ করলেন, আমাকে চট দিলেন, আমার কলার ধরে, এই তোর নাম কি, তোর বাড়ি কোথায়। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় একজন নগরপিতা যখন এরকম আচরণ করে তখন আমরা নিরাপত্তাহীনতা বোধ করি। যতক্ষণ পর্যন্ত এই কর্মকাণ্ডের সুরাহা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সমস্ত কার্যক্রম থেকে আমরা নিজেদেরকে গুটিয়ে রেখে আমরা অফিসে, সরকারি প্রতিষ্ঠানে আমরা অবস্থান নিয়েছি। কালবৈশাখী ঝড়ে জয়পুরহাটে বিভিন্ন স্থাপনা ভেঙে শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জ, দিনাজপুরের হিলিতে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন রিপোর্ট। মঙ্গলবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। এতে নওদা, বাগুয়ান ও দানিজপুর গ্রামের ২ শতাধিক কাঁচা ও আধা পাকা ঘর, দোকানপাট, মসজিদ এবং গাছপালা লণ্ডভণ্ড হয়ে যায়। আহত হয় শিশুসহ অন্তত ৪০ জন। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানকার জন্য শুকনো খাবার, ওষুধ এগুলোর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং সংশ্লিষ্ট সকল বিভাগ আমরা মাঠে কাজ করছি। এই বিষয়টা জনগুরুত্বভাবে, জরুরিভাবে দেখে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। সুনামগঞ্জেও হঠাৎ শিলাবৃষ্টিতে বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ। বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয় জেলার সদর, দিরাই, ধর্মপাশা সহ বেশ কয়েকটি উপজেলার ২৯,০০০ হেক্টর জমির ফসল। এছাড়া দিনাজপুরের হিলিতে ঘণ্টাব্যাপী বৃষ্টিতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। শিলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয় টিনের চাল, ঝরে পড়ে আম ও লিচুর অসংখ্য গুটি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর ৯৯% শপিং মল ও মার্কেট ভবনে নেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। জীবনের ঝুঁকি নিয়ে বেচাকেনা করছেন লাখ লাখ ক্রেতা ও ব্যবসায়ী। অটিজম আক্রান্তরা সমাজের বোঝা নয় বললেন প্রধানমন্ত্রী। সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান, প্রতিটি বিভাগে পরিচর্যা কেন্দ্র করার ঘোষণা। বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো, চিকিৎসা সেবায় তিনি সন্তুষ্ট জানালো বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ। সঠিক চিকিৎসা দেয়া হয়নি, আবারও দাবি ফখরুলের। বিদেশি কোনো চ্যানেল বন্ধ করা হয়নি, নিশ্চিত করলেন তথ্যমন্ত্রী। দেশি বিজ্ঞাপন প্রচারে পরিবেশক সংস্থাকে নোটিশের পর অনেক জায়গায় দেখা যাচ্ছে না জি নেটওয়ার্ক। এবং চালুর অপেক্ষায় সিটি ইকোনমিক জোন। আজ ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বিনিয়োগ 5,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়ের।